সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা ইতোমধ্যে জেনে গেছো তোমাদের খুব শীঘ্রই একটি অনলাইন পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র বিষয়ের সিলেবাস সংক্রান্ত আলোচনা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি চেষ্টা করব কোন কোন বিষয় তোমাদের এই পরীক্ষার সিলেবাস ভুক্ত হয়েছে, মান বন্টন এবং সমগ্র বিষয়গুলো সম্পর্কে সব কয়টি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা বা দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন অংশগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো তোমাদেরকে একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য তোমাদের কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে অনেকগুলো বিষয় নিয়ে তোমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে, সুতরাং ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে। তো আশা করব সকলেই ধৈর্য ধরে বই পুস্তক কলম সাথে নিয়ে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে অনুশীলন করবে। দেখো, তোমাদের সিলেবাসে বাংলা প্রথম পত্রের সিলেবাসে গদ্য রয়েছে 6টি: শুভা, পয়লা বৈশাখ, পল্লী সাহিত্য, বই পড়া, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রবাস বন্ধু। পদ্য মানে কবিতা রয়েছে 5টি: আমার পরিচয়, কপোতাক্ষ নদ, পল্লী জননী, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, আশা। এরপরে সহপাঠ কার্যক্রম থেকে উপন্যাস সম্পূর্ণ অর্থাৎ কাকতারু উপন্যাস সম্পূর্ণ তোমাদের এবারের পরীক্ষায় সিলেবাসভুক্ত করা হয়েছে। আচ্ছা, এবারে মান বন্টনটা একটু খেয়াল করি যে তোমাদের পরীক্ষা হবে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 30টি বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন থাকবে, 2টো সৃজনশীল প্রশ্ন থাকবে 30 এবং 2টো সৃজনশীলে 20। এই তোমাদের 50 নম্বরের পরীক্ষা। এবং বহু নির্বাচনী পরীক্ষা তোমরা জানো যে গুগল ফর্ম যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে তোমাদের অনুষ্ঠিত হবে এবং 2টো সৃজনশীল তোমাদেরকে খাতায় লিখে উত্তর করতে হবে। বন্ধুরা, আসো প্রথমে আমরা অনলাইন পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে কথা বলি। তোমরা সকলেই জানো তোমাদের 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর করতে হবে। সেক্ষেত্রে আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি যে গদ্য থেকে 13 থেকে 14টি প্রশ্ন আসতে পারে, পদ্য থেকে 12 থেকে 13টি এবং উপন্যাস থেকে 4 থেকে 5টি প্রশ্ন আসতে পারে। এর থেকে কিছুটা কম বেশিও হতে পারে, তবে সর্বমোট প্রশ্ন থাকবে 30টি। কি ধরনের প্রশ্ন থাকবে আমরা একটু দেখি। দেখো, প্রথমে জ্ঞানমূলক ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর, যেগুলো বইয়ে তোমাদের হুবহু উত্তর দেয়া আছে, যেমন এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। দ্বিতীয়ত, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আসতে পারে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এ বাক্যে প্রকাশ পেয়েছে। অর্থাৎ তোমার ধারণা কিন্তু এখানে উত্তর হিসেবে বসবে, অর্থাৎ এই ধরনের উত্তর কিন্তু বইয়ে খুঁজলে পাবে না, তোমাদেরকে নিজের চিন্তা শক্তি দিয়ে কিন্তু এই ধরনের উত্তর দিতে হবে। এই ধরনের নৈর্ব্যক্তিকের সাথে তোমরা সবাই পরিচিত। দেখো, বহুপদী সমাপ্তি সূচক নৈর্ব্যক্তিক বলা হয়, অর্থাৎ 3টি উত্তর আমরা নিজেরাই দিয়ে দেব, সেখান থেকে কোন উত্তরগুলো হবে সেগুলো তোমাকে কিন্তু উত্তর করতে হবে। আরো এক ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, যেমন একটি উদ্দীপক দেয়া থাকবে এবং সেই উদ্দীপক থেকে বলা হবে যে দুটো নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর করো, ঠিক এরকম। অর্থাৎ এই একই উদ্দীপক থেকে 4 এবং 5 এরকম 2টো প্রশ্ন উত্তর করতে হতে পারে। এরকম সব মিলিয়ে প্রায় 30টি এমসিকিউ তোমাদের এবারের বাংলা প্রথম পত্র পরীক্ষায় থাকবে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে গুগল ফর্ম যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে, তো খুব সহজেই তোমরা সেখানে উত্তর করতে পারবে। এবার আসো, এই নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের কি ধরনের প্রিপারেশন বা কি ধরনের প্রস্তুতি তোমাদের নিতে হবে, কিভাবে। যেমন এবার আমাদের যে 12টি বিষয় রয়েছে, অর্থাৎ 6টি গদ্য, 5টি পদ্য এবং উপন্যাস, সেখান থেকে প্রত্যেকটি লেখক পরিচিতি পড়তে হবে। তো লেখক পরিচিতি অংশের যে অংশগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, লেখকের জন্ম সন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মস্থান, বিশেষ করে গ্রাম এবং জেলার নাম, আর যদি লেখকের পৈতৃক নিবাস থাকে।
লেখকের প্রকৃত নাম, উপাধি, ছদ্মনাম থাকলে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। পেশা, লেখকের পেশা সংক্রান্ত তথ্য তোমাদের জানতে হবে, এবং তার যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থাকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয় একটি উল্লেখযোগ্য ঘটনা, সিকান্দার আবু জাফরের আমাদের সংগ্রাম চলবেই গানটি একটি উল্লেখযোগ্য ঘটনা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু পড়তে হবে। ও বিখ্যাত কোনো সাহিত্যকর্ম, যদি লেখকের প্রথম কোনো সাহিত্যকর্ম এবং তার বিখ্যাত কোনো সাহিত্যকর্ম দেয়া থাকে বিশেষভাবে, সেগুলোও পড়তে হবে। উল্লেখযোগ্য পুরস্কার, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, মৃত্যু। সব থেকে গুরুত্ব দিয়ে যে প্রশ্নটি পড়তে হবে সেটা হলো, যে বিষয়, যে গল্প কবিতা তোমরা পড়ছো, এটি কোন গ্রন্থ থেকে, লেখকের কোন গ্রন্থ থেকে বিষয়টি গ্রহণ করা হয়েছে, এবং ওই গ্রন্থটি কি জাতীয় রচনা, মানে কাব্য গ্রন্থ হলে বা প্রবন্ধ গ্রন্থ নাকি গল্প গ্রন্থ, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। এরপর প্রত্যেকটা অধ্যায়ের শব্দার্থ আছে, শব্দার্থ থেকে যেগুলো ছোট ছোট এক কথায় শব্দার্থ, সেগুলো জ্ঞানমূলকের জন্য পড়বে, এবং যেগুলো বড় বা ব্যাখ্যা আকারে দেয়া আছে যে শব্দার্থগুলো, সেগুলো অনুধাবনের জন্য পড়তে হবে। এবার আসো সৃজনশীল নিয়ে কথা বলি। তোমাদের এবারের পরীক্ষায় সৃজনশীল উত্তর করতে হবে, তবে প্রশ্ন থাকবে 4টি। কিভাবে আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। গদ্য থেকে আসবে 2টি, উত্তর করতে হবে 1টি। অর্থাৎ গদ্য, যে আমাদের যে গদ্যগুলা পাঠ্য আছে, সিলেবাসে আছে, সেখান থেকে 2টো প্রশ্ন আসবে সৃজনশীল, তার মধ্য থেকে অবশ্যই 1টি উত্তর করতে হবে, 1টির বেশি উত্তর করা যাবে না। পদ্য ও উপন্যাস মিলিয়ে আসবে 2টি, সেখান থেকেও তোমাকে উত্তর করতে হবে 1টি। তবে শুধু পদ্য থেকেও 2টি সৃজনশীল হতে পারে। হ্যাঁ, এই বিষয়টি তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে গদ্য, পদ্য, উপন্যাস সবই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। উভয় জায়গা থেকে একটি, ক বিভাগ খ বিভাগ থেকে একটি করে সৃজনশীল তোমরা উত্তর করতে পারবে। সর্বমোট 2টো সৃজনশীল তোমাদেরকে উত্তর করতে হবে। সৃজনশীলের জন্য প্রত্যেকটা গদ্য পদ্য থেকে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমরা একটু দেখি। প্রথমে আসি শোভা গল্প। শোভা গল্পের বাক প্রতিবন্ধী মেয়ে শোভার সমাজ ও পরিবারে টিকে থাকার সংগ্রাম, অর্থাৎ শোভা কিভাবে সার্ভাইভ করে তার পরিবারে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু সৃজনশীল আসতে পারে। শোভার সাথে প্রকৃতির সম্পর্ক, অর্থাৎ শোভার যে নিজস্ব জগৎ, শোভার যে বেঁচে থাকার একটা ক্ষেত্র, অর্থাৎ প্রকৃতির সঙ্গে যে সে মিলিয়ে নিজেকে উপস্থাপন করেছে, সেই শোভার সাথে প্রকৃতির সম্পর্কগুলো কেমন ছিল, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। শোভার সাথে প্রতাপের সম্পর্ক, তোমরা জানো শোভার সাথে একটি ভাষা বিশিষ্ট জীব, অর্থাৎ প্রতাপের এক ধরনের সম্পর্ক ছিল, সে প্রতাপকে আশ্চর্য করতে চেত, বা তাকে সে অন্যরকম, তার যে বালিকা সুলভ বা তার জীবনে তার যে প্রাকৃতিক যে একটা পরিবেশ, তার অংশ হিসেবে কিন্তু প্রতাপের সঙ্গে সে একটি সম্পর্ক স্থাপন করে নিয়েছিল, সে বিষয়টি নিয়েও আসতে পারে। তৎকালীন সমাজ ব্যবস্থার নির্মম চিত্র, অর্থাৎ শোভা গল্পে যে সমাজ চিত্র আমরা পাই, অর্থাৎ যৌতুক প্রথা, বা কেউ যদি অবস্থা ভালো থাকলে তাকে নিয়ে যে হিংসা করা, বা বাক প্রতিবন্ধী মেয়েকে কিভাবে সমাজে টিকে থাকতে হয়, হ্যাঁ, বা হচ্ছে তখনকার দিনের যে বাল্য বিবাহ প্রথা, বা মেয়ের বিয়ে না হওয়াটাকে যে অপরাধ হিসেবে গণ্য করা, বা মেয়ের কোনো অপূর্ণতা থাকলে মায়ের যে গর্ভের কলঙ্ক মনে করা, এই সমস্ত সমাজ চিত্র নিয়েও কিন্তু তোমার যে শোভা গল্প থেকে সৃজনশীল হতে পারে। তো এবার দেখে আসি যে শোভা গল্পের কোন কোন বিষয়গুলো আমরা একটু দাগিয়ে নিব, অর্থাৎ অনুধাবন জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যেহেতু সময় খুবই কম, অনেকগুলো গল্প কবিতা আলোচনা করতে হবে, আমি শুধু স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে এই যে লাল চিহ্নিত অংশগুলো বা এর বাইরেও তোমরা কিন্তু অবশ্যই অনুশীলন করবে। আমি শুধু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো খুব বেশি মানে মনোযোগ দিয়ে পড়তে হবে। এই যে লাল চিহ্নিত যে অংশগুলো, এগুলো জ্ঞানমূলক, অনুধাবন বা সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না কেন, বা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন সঙ্গীহীন বিজন মহত্ব, হ্যাঁ, এই যে গ্রামের নাম চণ্ডীপুর, বাখারির বেড়া, তারপর প্রকৃতি তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়, এই ধরনের গুরুত্বপূর্ণ যে 2টো গরুর নাম সর্বস্বীয় পাঙ্গুলি, 3বার করে গোয়াল ঘরে যেত, হ্যাঁ, ভাষা বিশিষ্ট জীব প্রতাপ, হ্যাঁ,
প্রতাপ গোসাইদের ছেলে, এই যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে দাগানো আছে। তোমরা অবশ্যই বিষয়গুলো একটু পজ করে করে অনুশীলন করবে, আশা করি তোমাদের কাজে আসবে। এই যে শব্দার্থগুলো দাগানো আছে দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি বই পড়া গল্প, প্রবন্ধটি। বই পড়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। এই প্রবন্ধে আমরা যে বিষয়গুলো পাবো, যে সাহিত্য পাঠের গুরুত্ব। হ্যাঁ, তো সাহিত্য পাঠের গুরুত্বটা আমরা তিনটা আলাদা ভাগে ভাগ করে আলোচনা করতে পারবো। যে আমরা কেন সাহিত্য পাঠ করি না, কারণ সাহিত্য পাঠের কোনো নগদ মূল্য নেই। সাহিত্য পাঠ করলে কি লাভ, বা সাহিত্য পাঠ না করলে কি ক্ষতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সৃজনশীল হতে পারে। তারপরে লাইব্রেরি স্থাপনের গুরুত্ব, হ্যাঁ, লাইব্রেরি স্থাপন করা কেন অনেক বেশি জরুরি। তারপরে বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি, অর্থাৎ এই ত্রুটিটা তিন দিক থেকে আলোচিত হতে পারে। শিক্ষকদের ত্রুটি, যে আমরা শুধু তোমাদেরকে মুখস্থ করতে বলি, যে কোনো কঠিন বিষয়কে মুখস্থ করার জন্য উৎসাহিত করি, এটা আমাদের একটা ত্রুটি। শিক্ষার্থী হিসাবে তোমাদের ত্রুটি, তোমরাও বোঝে না বুঝে শুধুমাত্র মুখস্থ করো, বা মুখস্থ বিদ্যার প্রতি তোমাদের আগ্রহ থাকে, বোঝার থেকে মুখস্থ করে বেশি নাম্বারের প্রতি, না শেখার চেয়ে নাম্বারের প্রতি তোমাদের আগ্রহটা বেশি। অন্যদিকে অভিভাবকদেরও কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ অভিভাবকরা কি চায়, দিন শেষে কিন্তু শিক্ষার্থীর স্কোর তারা কাউন্ট করে, অর্থাৎ কি শিখলো সেটা তারা দেখে না, বরং তারা তার ছেলে বা মেয়ে কত নাম্বার পেলো এই এই এটা তারা হচ্ছে বিবেচনায় নিয়ে আসে, যে কারণে আমাদের শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য সেটি কিন্তু সফল হচ্ছে না। বই পড়া প্রবন্ধে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। চলো দেখি বই পড়া প্রবন্ধে আর কি কি বিষয় আমরা হচ্ছে দাগিয়ে পড়তে পারি। দেখো, প্রথমেই লেখক পরিচিতি। প্রমথ চৌধুরী, যশোরে জন্ম, পৈতৃক নিবাস পাবনায়। হ্যাঁ, তার ছদ্মনাম বীরবল। সবুজ পত্র পত্রিকার কথা বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ। তার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেয়া আছে। তারপরে ওনার পরলোক গমন করেন কলকাতায়। এরপরে দেখো, আমরা প্রবন্ধ থেকে আমরা যেগুলো দাগিয়েছি, যে আমরা জাত হিসেবে কেন শৌখিন নই, সাহিত্যের রস উপভোগ করতে আমরা কেন প্রস্তুত নই। হ্যাঁ, এরকম সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। ডেমোক্রেসি কেন সাহিত্যের সার্থকতা বোঝে না, একটি গুরুত্বপূর্ণ অনুধাবন। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তারপরে ভারেও ভবানী, একটি গুরুত্বপূর্ণ শব্দার্থ জ্ঞানমূলক প্রশ্নের জন্য। হ্যাঁ, তারপরে আহ সাহিত্য চর্চার জন্য কি চাই, লাইব্রেরি চাই। তারপরে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। বিদ্যা সাধনায় শিষ্য নিজে অর্জন করতে হয়, গুরু সেক্ষেত্রে উত্তর সাধক মাত্র। উত্তর সাধক হিসেবে কিন্তু শিক্ষকরা কাজ করবেন। তারপর দেখো, দেহের মৃত্যু রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিবেচ্য লাইন। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন দাগানো আছে, তোমরা অবশ্যই এই শব্দার্থগুলো দেখতে পাচ্ছ। উদ্বাহু শব্দের অর্থ কি, আবহমান কাল শব্দের অর্থ কি, জীর্ণ শব্দের অর্থ কি, দাতাকর্ণ মানে কি, ডেমোক্রেটিক মানে কি, গলধকরণ মানে কি, কেতাবি মানে কি। হ্যাঁ, বই পড়া প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। চলো এরপর আমরা পল্লী সাহিত্য নিয়ে একটু কথা বলি। পল্লী সাহিত্য সম্পর্কে আসলে এই প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত তোমরা পড়েছো, তারপরেও আমি কতগুলো প্রশ্ন বলে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে এই প্রবন্ধটি পড়ে, তাহলেই কিন্তু তোমাদের সৃজনশীল বা অন্যান্য প্রশ্ন অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। যে পল্লী সাহিত্য আসলে কি বা কাকে বলে, এটি নিয়ে তোমাদের জানতে হবে। পল্লী সাহিত্য আসলে কোনগুলো, আর এই পল্লী সাহিত্য কেন হারিয়ে যাচ্ছে, এই কারণটা খোঁজার চেষ্টা করবে। আমি আজকে সংক্ষিপ্ত বলে উত্তরগুলো দিতে পারছি না, হয়তো সামনের কোনো ক্লাসে তোমাদের এই পল্লী সাহিত্য বিস্তারিত কথা বলবো। পল্লী সাহিত্য কেন সংরক্ষণ করব, এটার প্রশ্নের উত্তরও কিন্তু প্রবন্ধে দেয়া আছে। তোমরা এই যে প্রশ্নগুলো ধরে ধরে যদি এই প্রবন্ধটি আলোচনা করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো প্রশ্ন উত্তর করা খুব সহজ হবে।
পল্লী সাহিত্য কিভাবে সংরক্ষণ করা যায়? দেখো আমি এখানে দিয়েই দিয়েছি। একটি সেবক দল লাগবে যারা গ্রামে গ্রামে গিয়ে পল্লী মানুষের মুখ থেকে পল্লী সাহিত্য সংগ্রহ করবে। সংগৃহীত পল্লী সাহিত্যগুলো তাদের শ্রেণী অনুযায়ী সাজিয়ে সংরক্ষণ করা। সংরক্ষিত পল্লী সাহিত্য বই আকারে প্রকাশ করা। সবশেষে পল্লী সাহিত্য ব্যাপকভাবে চর্চা করা। আরেকটি টপিক হতে পারে যে বাংলাদেশের সমৃদ্ধ পল্লী সাহিত্য। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখান থেকে সৃজনশীল আসতে পারে। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতেই পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেখো উনি পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, সুদীর্ঘ 30 বছর তিনি হচ্ছে শিক্ষকতা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি লাভ করেছেন। সুপণ্ডিত ভাষাবিদ। তার একটি গুরুত্বপূর্ণ বই বাংলা ভাষার ইতিবৃত্ত, কালজয়ী সম্পাদনা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, শিশু পত্রিকা আঙুর। এই আঙুর কিন্তু একটি পত্রিকা, এবং শিশুতোষ পত্রিকাটিও জানতে হবে। তারপর দেখো পল্লীর পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছে। রোমারোলা ফরাসি সাহিত্যিক, তিনি মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। আরব্য উপন্যাস, আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু, এগুলো আরব্য উপন্যাস হিসেবে পরিচিত। কেন হারিয়ে যাচ্ছে? দেখো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের কারণে কিন্তু আমাদের সমাজ থেকে পল্লী সাহিত্যগুলো হারিয়ে যাচ্ছে। ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তোমাদের একটু জানতে হবে। তারপর ফোকলোর সোসাইটি কি, তারপর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কেন গুরুত্বপূর্ণ, বা এই বালাম শব্দের অর্থ কি, তারপরে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ নাছুই পানি ইত্যাদি বচন, খনার বচন বা খনা কে, পীরে বসে পেরোর খবর বলতে কি বোঝানো হয়েছে, বঙ্গের রাজধানী নাম কি ছিল? পান্ডুয়া ছিল এক সময়কার রাজধানীর নাম। তারপরে ছড়াগুলি হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস। তারপর অমূল্য রত্ন, এই যে গান, পল্লী গানগুলোকে অমূল্য রত্ন বলা হচ্ছে। হ্যাঁ, এই পল্লী গান কেন ভদ্র সমাজে এখন আর বিকায় না বা পরিচিত হচ্ছে না বা জনপ্রিয়তা পাচ্ছে না? 15 আনাই কিন্তু শহরের সাহিত্য। তারপরে প্রলেতারিয়েত সাহিত্য কি? হ্যাঁ, সে এক অজানা রাজ্য বলতে কি বুঝিয়েছে? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের বারবার অনুশীলন করতে হবে। নচেতে সকলই কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন কে? কলগান কি? হ্যাঁ, তারপরে রোমারোলা কে ছিলেন? যা ত্রিস্তব তার উপন্যাস, মদিনা বিবি, দেওয়ানা মদিনার নায়িকা, আলাউদ্দিনের আশ্চর্য প্রতীক, এগুলো চীন দেশের কাহিনী, আরব্য উপন্যাস, 40 দস্যু। এই বিষয়গুলা নিয়ে তোমাদের কিন্তু স্পষ্ট ধারণা। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি? ফোকলোর সোসাইটি কি? হ্যাঁ, চার্লস ল্যাম্ব কে? নৃতত্ত্ব বলতে কি বুঝো? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কেন গুরুত্বপূর্ণ? তারপরে খনা কে? ভুয়ো দর্শন শব্দের অর্থ কি? প্রলেতারিয়েত সাহিত্য মানে কি? এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। আগেই বলেছি আজকের ক্লাসটি একটু লম্বা হবে, যেহেতু অনেকগুলো গল্প কবিতার সৃজনশীল এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করব। আসো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে আমাদের কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে? প্রথমেই আসতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক ও চরিত্রগত মাধুর্য, অর্থাৎ এই দুটোর কিন্তু সমান কম্বিনেশন আমরা তার মধ্যে লক্ষ্য করেছি। অর্থাৎ চরিত্র এবং তার শারীরিক যে ফিজিক্যাল যে ফিটনেস, দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা ওনার মধ্যে দিয়েছিলেন। ইসলাম প্রচারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মত্যাগ ও যোগ্য নেতৃত্ব, অর্থাৎ এই ইসলাম প্রচার করতে যেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার যোগ্য নেতৃত্ব এবং তার যে অত্যাচার নির্যাতন সহ্য করার যে ব্যাপার, সেটি কিন্তু এই প্রবন্ধে এসছে। মহামানব হয়েও অতি সাধারণ জীবন যাপন করতেন, অর্থাৎ তিনি কিন্তু অনেক বড় মহামানব এবং বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তো এত বড় মহামানব হয়েও তিনি যে অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন, এই বিষয়টি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ক্ষমাশীলতার অনন্য উদাহরণ, অর্থাৎ এই প্রবন্ধটা বেসিক্যালি নবম দশম শ্রেণীতে পাঠ্য করার কারণই হচ্ছে তার মধ্যে যে ক্ষমাশীলতার যে গুণটি ছিল সেটি তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে মক্কা বিজয় এবং তায়েফের যে ঘটনা বর্ণিত আছে সেখান থেকেই বুঝতে পারবে ক্ষমাশীলতার ব্যাপারগুলো। তারপরে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সাধারণ মানুষকে মূল্যায়ন করার ও আত্মসমালোচনার এক অনন্য দৃষ্টান্ত। অর্থাৎ সাধারণ মানুষকে উনি মূল্যায়ন করতেন এবং উনি সমালোক ছিলেন, অর্থাৎ আত্মদোষ তিনি উদ্ঘাটন করতে সবসময় ছিলেন। আরো দেখে আসি কি কি গুরুত্বপূর্ণ লাইন হতে পারে।
মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া আছে। আমি সময় স্বল্পতার কারণে শুধু তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও পজ করে এগুলো নিজ বইয়ে যদি দাগানো না থাকে দাগিয়ে নিবে অবশ্যই। কে শেষ পর্যন্ত তার মৃত্যুশয্যায় কে ছিলেন? মোহাম্মদ আবু বকর। হ্যাঁ, তাহারই দিকে সকলের মহাযাত্রা বলতে আমরা কি বুঝেছি? হ্যাঁ, তারপর জন্ম দুঃখী হয়ে তিনি সংসারে এসেছিলেন। কোন কোন গুণগুলো বিবি খাদিজাকে আকর্ষণ করেছিল তার? তারপরে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কার গৃহে আশ্রয় নিয়েছিলেন এবং তাদের নাম কি এবং তারা কিভাবে নবীকে তৃষ্ণা দূর করেছিলেন, আপ্যায়ন করেছিলেন, এই ব্যাপারগুলা এখানে আছে। তারপরে দেখো নবীজি কিভাবে তার নেতৃত্বে ইসলাম প্রচার করেছেন বা তিনি কিভাবে প্রার্থনা করেছেন প্রভুর কাছে, সেই বিষয়গুলো আছে। কয়েকটি যুদ্ধের নাম আছে, দেখো বদর, উহুদ, আহজাব, খয়বারের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধির কথা বলা আছে। আহ সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, সাফা পর্বতের কথা বলা আছে। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, ইত্যাদি বিষয়গুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এগুলো তোমাদের জানতে হবে। তিনি আত্মদোষ উদ্ঘাটন করেছেন খুব আহ, সক্রিয়ভাবে। তারপরে বিনা দ্বিধায় তিনি সবার কাছে নিজের ভুল প্রচার করেছেন। নিজের যে যে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে সাবধান করে দিয়েছিলেন কোরআনের একটা বাণী দ্বারা, সেটি কিন্তু তিনি বিনা দ্বিধায় সবার মধ্যে প্রচার করে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে দরিদ্রতা তার যে কন্টক ছিল এবং তিনি নিজে সেটা স্বেচ্ছায় পরিধান করেছিলেন, এটিও এখানে আছে। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখো, বীরবাহু, স্ত্রীদধি, তারপরে বয়ান, তার বৈরী, অরাতি শব্দের অর্থ কি, পৌত্তলিক মানে কি, তৃতীয়া মানে কি, লোস্ট্রাঘাত মানে কি, ঢিলের আঘাত, হ্যাঁ, রাহি মানে কি, রুধিরাক্ত, পুলকদীপ্ত, অনুরুদ্ধ, ইত্যাদি গুরুত্বপূর্ণ শব্দার্থ। তারপরে মদিনা শহর, মক্কা শহর, হিজরত শব্দের অর্থ, তায়েফ কোথায় অবস্থিত, যে যুদ্ধগুলোর নামের কথা, হুদাইবিয়া একটি যুদ্ধক্ষেত্র, এটি আসলে একটি সন্ধিরও নাম, খালিদ, সাফা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইত্যাদি বিষয় সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, দেখো মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে আসো প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু গল্পটি খুবই চমৎকার এবং মজাদার একটি গল্প। আমরা দেখতে পাবো যে লেখকের জীবনে, প্রবাস জীবনে আশ্চর্য চরিত্রের সঙ্গী খুঁজে পাওয়া। প্রবাস জীবনে একজন মানে অদ্ভুত ধরনের লোকের লেখকের পরিচয় হয়। তার নাম তোমরা জানো, আব্দুর রহমান। আব্দুর রহমানের অদ্ভুত দৈহিক বৈশিষ্ট্য, অর্থাৎ তার যে ভিন্ন মানে অদ্ভুত টাইপের দৈহিক বৈশিষ্ট্য ছিল, তার উচ্চতা, তার আহ, গড়ন, শারীরিক গড়ন ইত্যাদি সম্পর্কে আসতে পারে। আব্দুর রহমানের কার্যদক্ষতা, আব্দুর রহমান কিন্তু সকল কাজের কাজই তোমরা জানো। তার কার্যদক্ষতা নিয়ে, বিচক্ষণতা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। আব্দুর রহমানের বিদেশি অতিথি আপ্যায়ন ও গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি, এটি কিন্তু এই প্রবন্ধের একটি মূল বিষয়। অর্থাৎ আব্দুর রহমান যে এই যে অতিথি আপ্যায়নে বা তার গুরুজনকে শ্রদ্ধা ভক্তির বেলায় যে একদম স্বপ্রণোদিত ছিল, সেটি কিন্তু এই এখানে উঠে এসেছে। আব্দুর রহমানের স্বদেশ প্রীতি, সবচাইতে যে বিষয়বস্তুটি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো আব্দুর রহমান যে তার যে পানশির, তার যে গ্রাম, সেই তার প্রতি যে তার ভালোবাসা বা দেশপ্রেম, সেটি কিন্তু এই প্রবাস বন্ধু আহ, প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের বিষয়। আরো যে বিষয়গুলো হতে পারে, যেমন দেখছো লেখক পরিচিতিতে অনেক বিষয়ই দাগানো আছে, বিষয়গুলা পড়বে। এই যে কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত, হ্যাঁ, তারপরে অধ্যক্ষ কোন জাতের, হরফুন মৌলা অর্থ কি, দুটি নরদানব দেখেছিল, তার উচ্চতা, আঙুলগুলো কেমন, পা গুলো কেমন, বা আব্দুর রহমানের গাল আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো, এরকম আর কি। তারপর দেখো তার চোখের তুলনা করা হয়েছে, আগে কোথায় কাজ করতো আব্দুর রহমান, বরফ কোথা থেকে আসে, হ্যাঁ, এই সমস্ত বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আহ তোমার আব্দুর রহমান লেখককে কখন খাবার দিয়েছিল বা লেখক কি মনে করেছিল যে কখন খাবার পেতে পারে, বা এই যে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, গুরুত্বপূর্ণ একটি অনুধাবন। তারপর এরকম কিছু গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এই রয়েছে।
এরপরে আসি পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ নিয়ে কিন্তু বিভিন্ন রকম সৃজনশীল আসতে পারে। যেমন ধরো, সকল জাতির নববর্ষ উদযাপনের চেতনাগত সাদৃশ্য। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক জাতিরই কিন্তু এই নববর্ষ উদযাপনের একটা রীতি রয়েছে, তবে সব জাতিরই চেতনাগত সাদৃশ্য রয়েছে। বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখের ঐতিহ্যগত ইতিহাস, অর্থাৎ এই বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ কিভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা পেল তার একটা সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু এই প্রবন্ধে দেয়া আছে। পয়লা বৈশাখের উদযাপনের অতীত ঐতিহ্য। অতীতকালে যেভাবে পয়লা বৈশাখ হতো, যেমন সব পেশাজীবী মানুষ অংশগ্রহণ করতে পারত, সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল, গ্রাম শহর উভয় জায়গার মানুষই সমানভাবে অংশগ্রহণ করতে পারত। কিন্তু আহ পয়লা বৈশাখের উদযাপনের বর্তমান অবস্থা আমরা কি দেখতে পাচ্ছি? সাংস্কৃতিক আগ্রাসন, বিভিন্ন বিদেশি সংস্কৃতি কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের উদযাপন রীতিতে নিয়ে এসছে, এবং এই অনুষ্ঠানটি এখন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের বিলাসিতায় পরিপূর্ণ হয়েছে। সাম্প্রদায়িকতা চলে এসেছে, অর্থাৎ এটি আর সকল ধর্মের মানুষের অনুষ্ঠান নেই। শহরে উদযাপন, এটি এখন শুধু শহরে উদযাপন হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি চলে এসছে। পয়লা বৈশাখ ও বাঙালির জাতীয়তাবাদ, অর্থাৎ এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু একসময় এই বাঙালি ঐক্যবদ্ধ চেতনা প্রকাশ পেয়েছে, সেটি এই প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কবির চৌধুরী সম্পর্কে, উনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন, জাতীয় অধ্যাপকে ভূষিত হয়েছেন। তারপর দেখতে পাচ্ছ আরো জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য, যেমন প্রথম দুটো কবিতা আছে রবীন্দ্রনাথ, আরেকটি কবিতা টেনিসন রচিত। আহ এবং এখানে কৃষি সমাজকে কেন্দ্র করে পয়লা বৈশাখের আবির্ভাব। 350 বছর আগে এই যে আবুল ফজল তার আইনি আকবর গ্রন্থটিতে নওরোজ বলে উল্লেখ করেছিলেন। হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর সেটা শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের সময়ে এই পহেলা বৈশাখের জাতীয়তাবাদ, বা কিংবা বিংশ শতাব্দীর প্রথমার্ধে পয়লা বৈশাখকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের আহ অনুশীলন করতে হবে। এবং এটি যে উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস, সেটিও এই বিষয়টি সম্পর্কে জানতে হবে। এবং এটিকে আবার নতুন করে সকলের অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। সভিনিস্টিক শব্দের অর্থ কি? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কি বোঝো? এই যে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে। সোৎসাহ মানে কি? নওরোজ শব্দের অর্থ কি? সাম্রাজ্যবাদ বলতে আসলে কি বুঝি আমরা? বুর্জোয়া বিলাস বলতে কি বুঝি? রাখি বন্ধন বা সভিনিস্টিক, এই সমস্ত শব্দার্থগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কপোতাক্ষ নদ, আমরা কবিতায় চলে এসেছি। কপোতাক্ষ নদ কবিতাটি তোমরা সব জানো যে এটি হচ্ছে একটি সনেট বা চতুর্দশপদী কবিতা বলি। তো এখান থেকে সৃজনশীল আসলে আসলে দেখো কি কি বিষয় নিয়ে আসতে পারে। যে প্রবাসের নিঃসঙ্গ জীবনে কবির শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে স্মরণ করা। অর্থাৎ সে প্রবাসে নিঃসঙ্গ অবস্থায় সে তার শৈশবের স্মৃতি চারণ করছে, তার বাল্যকালের যে নদী বা নদ কপোতাক্ষ নদ, তাকে ঘিরে তার যে স্মৃতি সেগুলো সে স্মরণ করছে। শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কাছে ফিরে আসার আকুতি, অর্থাৎ প্রবাস জীবন থেকে সে তার এই শৈশবের স্মৃতি বিজড়িত যে নদীটি, সে তার বুকে ফিরে আসার একটা উদাত্ত আহ্বান জানিয়েছে, আকুতি জানিয়েছে। সবচাইতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো এই স্মৃতি কাতরতার ভিতর দিয়ে কবির যে দেশপ্রেম, সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এখানে। এখানে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। জেলা সাগরদাড়ি গ্রাম, 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মগ্রহণ, নামের পূর্বে মাইকেল শব্দটি স্থাপন, তার গুরুত্বপূর্ণ কয়েকটি নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, তার অমর কীর্তি, মেঘনাদ বধ কাব্য মহাকাব্য, এটি তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, সনেট ইত্যাদি প্রচলন করেন। দেখো এখানে মায়া মন্ত্র ধ্বনি কি, ভ্রান্তির ছলনে বলতে কি বুঝি, তারপর স্নেহের তৃষ্ণা বলতে কি বুঝি, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এই চরণগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে তোমাদের কিন্তু অনুশীলন করতে হবে। সতত
অর্থ কি, নিশা অর্থ কি, ভ্রান্তি অর্থ কি, চতুর্দশপদী কবিতা বলতে তুমি কি বোঝো, বা এই যে প্রথম ৮ চরণকে কি বলা হয়, অষ্টক বলা হয়, অষ্টকে কি থাকে, শেষ ৬ চরণকে ষষ্ঠক বলা হয়, ষষ্ঠকে কি থাকে, এই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে হাইলাইট করা আছে। তোমরা অবশ্যই এগুলো বারবার অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্লাসটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু দীর্ঘ সময় নিয়েই আলোচনা করতে হবে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটি অনুশীলন করবে। পল্লী জননী কবিতা একটি গুরুত্বপূর্ণ কবিতা। আসো দেখি আমরা এখান থেকে কি ধরনের সৃজনশীল আসতে পারে। সন্তানের জন্য অপত্য স্নেহের প্রকাশ। প্রত্যেক মায়েরই থাকে সন্তানের জন্য যে স্নেহ, অপত্য স্নেহ, সেটি কিন্তু এই কবিতায় প্রকাশ পেয়েছে। পল্লী জননী কবিতায় এক স্নেহময়ী মায়ের জীবন চিত্র ফুটে উঠেছে। স্নেহময়ী মা এই কবিতায় তার সন্তানের জন্য যে সে দুর্ভাবনায় রয়েছে সেটি প্রকাশ পেয়েছে। পল্লী জননী কবিতা সন্তান হারানোর আশঙ্কা ফুটে উঠেছে। অর্থাৎ অসুস্থ সন্তানকে নিয়ে এই কবিতাটি রচিত, তোমরা জানো। তো এই অসুস্থ সন্তানের মৃত্যু আশঙ্কা কিন্তু খুব গভীরভাবে ফুটে উঠেছে। পল্লী জননী কবিতা এক দরিদ্র জননীর জীবন দৃশ্যপট তুলে ধরেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন পল্লী গ্রামের দরিদ্র মা তার অসুস্থ সন্তানকে নিয়ে কি ধরনের সিচুয়েশন ফেস করছে বা কি ধরনের অবস্থার সম্মুখীন হচ্ছে, সে বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই কবিতায় ফুটে উঠেছে। গ্রামীণ বিভিন্ন কুসংস্কার ও বিশ্বাস আমরা পাবো, যেহেতু এটি পল্লী সাহিত্যে বা পল্লী প্রেক্ষাপটে রচিত। পল্লী বালকের শৈশবের চাওয়া পাওয়া, একজন একটা পল্লী বালক, সে তার শৈশবে কি ধরনের চাওয়া পাওয়া থাকতে পারে সেগুলো কিন্তু এই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি জসিমউদ্দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি হাইলাইট করে রেখেছি, এগুলো তোমরা পড়ে নেবে। চলো আমরা কবিতায়ও কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেগুলো একটু দেখি। যে বুনো মশকের গান কোথায় জমাট বেঁধেছে, জমাট বেঁধেছে কি বুনো মশকের গান, পচানো পাতার গান কোথায় চেদুডোবা থেকে, মা শিওরে বসে কি গণনা করছে ছেলের আয়ু, হ্যাঁ, পাণ্ডুর শব্দের অর্থ কি, হ্যাঁ, তারপরে যে গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে, কোথায় সে মোমবাতি মানে, কানাকুয়ো কোথায় বসে ডাকে, বাদুর পাখার বাতাসে কি হেলে পড়ে, জোনাকি মেয়েরা কিসের কাফন পরে এগিয়ে চলে, হ্যাঁ, তারপরে হচ্ছে রহিম চাচার ঝাড়া কি, কি যতন করে রাখতে বলে, কি খাবার তাকে আহ আহ সাতনরি সিকা ভরে রাখতে বলে, তারপরে কোথায় গিয়েছিল মাকে না বলে, বেথুল ফল তার কোচ ভরা কি ছিল, বেথুল ফল ছিল। তারপর দেখো, মুসলমানের আড়ং দেখিতে নাই বলতে কি বোঝানো হয়েছে, ঘরের চালে হুতুম ডাকে এটা কি ধরনের সংস্কার, পচা ডোবা হতে কে ঝুরি ঝুরি ডাকছে, কিষানের বাচ্চা, কিষান ছেলেরা কার বাচ্চা চুরি করেছে, এই যে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ এই কবিতার। আড়ং-এর দিন মানে কি, রহিম চাচার ঝাড়া বলতে কি বোঝো, পচান শব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পল্লী জননী কবিতাটি কবি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর আসে আমার পরিচয়। আমার পরিচয় আসলে একটি জাতিতাত্ত্বিক পরিচয়। তো একটি জাতিকে বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়ার জন্য তার কিন্তু যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি এই কবিতায় প্রকাশ পেয়েছে। যে বাঙালির সাহিত্যিক ইতিহাস ঐতিহ্য, বাঙালি জাতির শিল্প সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য, বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার ইতিহাস ঐতিহ্য। এটি কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু, যে বাঙালির অসাম্প্রদায়িক মানে সব ধর্ম বর্ণের মানুষ, শ্রেণী পেশার মানুষ যেখানে মিলেমিশে বাস করে হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ঐক্যবদ্ধ চেতনা, অর্থাৎ আমরা যে মিলেমিশে বসবাস করি সেই চেতনা কিন্তু এই প্রবন্ধে প্রকাশ পেয়েছে, এই 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 কবিতায় প্রকাশ পেয়ে। এই কবিতাটি আরো বেশি শব্দার্থের জন্য বা এই কবিতাটি এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এখানে। তার মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে শুধু স্ক্রোল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। কিন্তু এখান থেকে শব্দার্থ কিন্তু তোমাদের পড়তেই হবে, কারণ এখান থেকে অনেক বেশি শব্দার্থ থেকে এমসিকিউ কিন্তু হবে। দেখতে পাচ্ছ যে লাইনগুলো দাগানো আছে, এগুলো মোটামুটি অনুশীলন করলেই তোমাদের শব্দার্থ আহ, মোটামুটি হয়ে যাবে এখান থেকে।
আচ্ছা, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? এই কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের। 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের যে পটভূমি, সেটি কিন্তু এই কবিতায় খুব সুন্দরভাবে উঠে এসছে। স্বাধীনতা বিরোধী যারা ছিল, তারা যে 7ই মার্চের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য মুছে ফেলার চক্রান্ত করেছিল, সেই বিষয়টিও এখানে তোমরা খুঁজে পাবে। আগামী প্রজন্মের জন্য এই 7ই মার্চের ইতিহাস তুলে ধরার প্রয়াস তোমরা খুঁজে পাবে। স্বাধীনতাকামী গণজোয়ারে সকল শ্রেণী পেশার মানুষের যে সর্বাত্মক অংশগ্রহণ ছিল, সেটিও তোমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ আহ্বান তথা নেতৃত্বের গুণে যে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পেরেছিল, সে বিষয়টিও এখানে খুব গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। প্রথমে লেখক পরিচিতি দেখতে পাচ্ছ, কবি নির্মলেন্দু গুণের। তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন হাইলাইট করা আছে, সেগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই কলম দিয়ে নিজেদের যার যার বইয়ে দাগিয়ে তারপরে এগুলো হচ্ছে অনুশীলন করার চেষ্টা করবে। শব্দার্থ গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অনেক শব্দার্থ এই অধ্যায়েও দেয়া আছে। এই শব্দার্থগুলো কিন্তু অনুশীলন করতে হবে। এবং এই কবিতার শব্দার্থগুলো কিন্তু অনুধাবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা সৃজনশীল লেখার ক্ষেত্রেও এখান থেকে তোমরা অনেক তথ্য পাবে। আশা কবিতাটি তোমরা সবাই পড়েছো। এখান থেকে কি ধরনের সৃজনশীল আসতে পারে? যে কবি দরিদ্র অথচ সুখ ও পরস্পর ভালোবাসায় পরিপূর্ণ একটা পৃথিবীতে হারিয়ে যেতে চান। অনেক বেশি অর্থ সম্পত্তির আকাঙ্ক্ষা কেবল দুর্ভাবনা বাড়ায়, যা সুখের বদলে মানুষের সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ পরমায়ু কমিয়ে দেয়। মনের সুখই প্রকৃত সুখ। যাদের অতিরিক্ত চাহিদা থাকে না এবং অল্পের মধ্যে সন্তুষ্ট থাকে, তারাই আসলে প্রকৃত সুখী। এই বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। এখানকার কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিও পজ করে নিও, আমি দ্রুত স্ক্রল করে যাচ্ছি। এখানে যে শব্দার্থগুলো আছে, এগুলো সৃজনশীল এবং অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, এবং মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই আশা কবিতাটি গ্রহণ করা হয়েছে। এরপরে আসো আমাদের উপন্যাস। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। কাকতাড়ুয়া উপন্যাসে কি কি বিষয় থাকতে পারে? যে বোধার একাকী বেঁচে থাকার সংগ্রাম কিন্তু এই উপন্যাসে ফুটে উঠেছে। পাকিস্তানি হানাদারদের নির্মম হত্যাযজ্ঞ, অত্যাচারের একটা নিদর্শন আমরা এখানে খুঁজে পাবো। মুক্তিযুদ্ধ চলাকালীন সাধারণ মানুষের আতঙ্ক, বিপর্যস্ত জীবনযাত্রা, অর্থাৎ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানিদের অত্যাচারে আমরা সাধারণ বাঙালিদের কি ধরনের সিচুয়েশন সম্মুখীন হতে হয়েছে, কি ধরনের অবস্থা তারা মোকাবেলা করেছে, সেটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের দেশবিরোধী বিভিন্ন ভূমিকা বা কার্যক্রম, এখানে তোমরা হাত মুন্সির কথা জানো, এরকম আরো অনেক রাজাকারদের ভূমিকা এখানে খুঁজে পাবা। বোধার সাহসিকতা, অর্থাৎ এই যে কেন্দ্রীয় চরিত্র বোধা, তার যে সাহসিকতা, সেটি নিয়ে কিন্তু এখানে বলা আছে। বোধার যুদ্ধ করার কৌশল, অর্থাৎ বোধা যে যুদ্ধে অনেক কৌশলী, সেই বিষয়টিও আমরা খুব সুন্দরভাবে এই উপন্যাসে পাবো। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান, বোধা সহ আরো অন্যান্য যে মুক্তিযোদ্ধারা এই উপন্যাসে আছে এবং তাদের সাহসী যে কার্যক্রম, সেটি কিন্তু এই উপন্যাসে রয়েছে। তোমাদের যখন ক্লাসে আমরা কাকতাড়ুয়া উপন্যাস পড়েছিলাম, দেখিয়েছিলাম যে উপন্যাসের ভূমিকা অংশে তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম আমরা উপন্যাসের যে ভূমিকা অংশটি, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তারপর তোমাদের সেলিনা হোসেনের জীবনী বা উপন্যাসের ভূমিকা এবং কাকতাড়ুয়ার ভূমিকা, কাকতাড়ুয়া উপন্যাসের ভূমিকা, চরিত্র, এই সবগুলো বিষয়গুলো থেকেই, ভেতর থেকে তো পড়তে হবে অবশ্যই, কিন্তু এর বাইরে থেকেও কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। মোটামুটি সংক্ষিপ্ত আকারে সবগুলোই একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের উচিত হবে সবগুলো ভিডিও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পজ করে করে খাতায় দাগিয়ে বারবার অনুশীলন করা এবং সামনের পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুন্দর মতো পরীক্ষা দাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।